ডাক্তার মৌমিতাকে পৈশাচিক ধর্ষণের অজানা গল্প, কেঁপে উঠল মোদির মসনদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার সুন্দর জীবন কামনায় শুরু করছি আজকের বিশ্লেষণ। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে আমি এস জি রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে থাকুন পুরো আলোচনা জুড়ে। এই কলজে ছেঁড়া কথাগুলো ফেসবুকে ভাইরাল হয়েছে। একটা শরীর, 18 থেকে 20 জন পুরুষ, 113টা কামড়ের দাগ, 150 গ্রাম বীর্য। জাস্ট ইমাজিন, একটি সুস্থ মেয়েকে ঠিক কতক্ষণ গলা চেপে ধরে রাখলে তার চোখের মণি দিয়ে রক্ত বেরিয়ে আসে। এই পুরো সময়টা যে দুইজন ব্যক্তি মৌমিতার হাত চেপে ধরেছিল, তাদের মধ্যে একজন মৌমিতার ফিমেল কলিগ। আই রিপিট, মৌমিতার ফিমেল কলিগ। চোখ দিয়ে রক্ত বেরিয়ে আসার আগ মুহূর্তে মৌমিতা নিশ্চয়ই এই ফিমেল কলিগের দিকে তাকিয়েছিল। চোখের ভাষায় বারবার বোঝানোর চেষ্টা করছিল, আমাকে বাঁচাও, তুমিও তো একটি মেয়ে। তারণ্যকে নিয়ে সব সময়ই গল্প উপন্যাস লেখা হয়, কারণ তাদের মাধ্যমে আসে পরিবর্তন, হয় নতুন দিগন্তের সূচনা। তারাই পাল্টে দিতে পারে সভ্যতার বাঁক। কোটা আন্দোলনকে ঘিরে বাংলাদেশের তরুণরা যেমন বুক পেতে দিয়েছিল স্বৈরাচারের সশস্ত্র বাহিনীর গুলির মুখে, তেমনি তারা অকাতরে রক্ত দিয়ে অর্জন করে নিয়েছে নতুন দিনের নতুন স্বাধীনতা। এক আন্দোলনকারী ছাত্র জানাচ্ছিলেন, ঘর থেকে বের হয়েছিলাম আল্লাহর নাম নিয়ে, রক্ত তো দেবই, জীবনও দেব। সংকল্প ছিল একটাই, হাসিনা ও আওয়ামী লীগ মুক্ত একটি দেশ উপহার দেব। হাজারো শহীদের আত্মত্যাগ ও রক্তের সাগর পেরিয়ে এসেছে এক নতুন ভোর, স্বৈরাচার মুক্ত স্বাধীন এক ঝলমলে ভোর। এখন মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে। এই ঘটনার রেশ শেষ হতে না হতেই ভারতে ধর্ষণ কাণ্ডে টালমাটাল অবস্থা সেদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। অবস্থা এমন হয়েছে, নরেন্দ্র মোদীর মসনদও বুঝি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। নারী চিকিৎসক ধর্ষণ বর্বরতাকে ঘিরে প্রকাশিত হচ্ছে নানা আঙ্গিকের খবর। কলকাতার আরজি কর হাসপাতালে এক নারী চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার সহকর্মীরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ মৃতার বাবা মায়ের। হাসপাতালের বেশ কয়েকজন চিকিৎসক এবং ইন্টার্নের নামও তারা তদন্ত সংস্থা সিবিআইকে জানিয়েছেন। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই। সিবিআইয়ের এক কর্মকর্তা ওই সংবাদ সংস্থাকে এই খবর জানিয়েছেন। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী আরজি করে নিহত চিকিৎসকের বাবা মা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জানিয়েছেন, একজন মাত্র তাদের কন্যার ধর্ষণ এবং খুনের সাথে জড়িত বলে তারা মনে করেন না, বরং তাদের অনুমান এই ঘটনার সাথে একাধিক ব্যক্তি যুক্ত রয়েছেন। গোটা ঘটনায় হাত থাকতে পারে হাসপাতালেরই চিকিৎসক এবং শিক্ষার্থীদের। মৃত চিকিৎসকের সাথে কাজ করতেন এমন কয়েকজনের নাম সিবিআইকে জানিয়েছেন তারা। তাদের সন্দেহ করার কারণও জানিয়েছেন। সিবিআই তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে। সিবিআই সূত্রে খবর, মৃত চিকিৎসকের বাবা মা যাদের নাম বলেছেন, তাদের জিজ্ঞাসাবাদের বিষয়টিকে অগ্রাধিকার দেয়া হচ্ছে। এছাড়া কলকাতা পুলিশের কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হবে, যারা প্রাথমিকভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছিলেন। পুলিশ কোন সূত্রে কি কি তথ্য জোগাড় করেছিলেন তা জানতে চাইবে কেন্দ্রীয় সংস্থা। সিবিআই সূত্রে আরও জানা গিয়েছে, এখন পর্যন্ত এই ঘটনার সাথে জড়িত অন্তত 30 জনকে চিহ্নিত করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের প্রক্রিয়াও শুরু হয়েছে। মৃত চিকিৎসকের সহকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। তিনি বলেন, রাত 2টার পর মেয়েটি ঘুমাতে গিয়েছিল, তার আগে পর্যন্ত সে সহকর্মীদের সাথেই ছিল। পরের দিন সকাল 9টায় মৃতদেহ উদ্ধার হয়। এতটা সময় তার খোঁজ কেউ নিলেন না কেন? শুক্রবারও আরজি করের কয়েকজন চিকিৎসক শিক্ষার্থীকে তলব করেছিল সিবিআই। তারা সিজিও কমপ্লেক্সে হাজিরাও দিয়েছিলেন। বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয় তাদের। এর আগেও কয়েকজন চিকিৎসককে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে। শুক্রবার সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন আরজি করের মৃত চিকিৎসকের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীও। গত 9 আগস্ট আরজি করের জরুরি বিভাগের 4 তলার সেমিনার হল থেকে উদ্ধার করা হয়েছিল এক মহিলা চিকিৎসকের মৃতদেহ। তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। এখন পর্যন্ত এই ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে সিবিআই। ধৃতকে শুক্রবার আরজি করের ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে ঘটনার পুনর্নির্মাণও করা হয়। শুক্রবার আরজি করের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দীর্ঘক্ষণ সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদ করা হয়। শনিবার আবার তাকে তলব করা হয়েছিল। সকালেই তিনি সেখানে পৌঁছেন। কলকাতার আরজি কর মেডিকেল কলেজে কর্তব্যরত তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের ফাঁসি চেয়ে শুক্রবার মিছিল করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আবার ওই ঘটনায় তার পদত্যাগ চেয়ে মিছিল করেছে বিজেপি। মিছিল পাল্টা মিছিল, একই সাথে সব চলেছে শুক্রবার। হঠাৎ করে কেন একই সাথে এতগুলো রাজনৈতিক কর্মসূচিতে নেমে পড়ল ক্ষমতাসীন বিরোধী সব দলগুলোই? বুধ আর বৃহস্পতিবারের মাঝরাতে যে লাখ লাখ নারী পুরুষ রাস্তা দখল করে নিয়েছিলেন, জনতার সেই স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেখেই কি রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে বাধ্য হলো? এমনটাই মনে করছেন একাধিক বিশ্লেষক। তারা বলছেন, ওই রাতের রাস্তা দখল সবগুলো রাজনৈতিক দলকেই একটা বার্তা দিয়েছে যে নারী নিরাপত্তার ব্যবস্থা বা দোষীদের শাস্তির ব্যবস্থার দাবি নিয়ে দলগুলো যদি শুধু রাজনীতি করে যায়, তাহলে সাধারণ মানুষ পথে তো নামবেই। আর সেই রাতের জনসমুদ্র দেখে শুক্রবার থেকে রাজনৈতিক দলগুলো রাস্তায় নামতে বাধ্য হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক দলগুলো যখন রাস্তায় নেমেছে শুক্রবার, তার মধ্যে আরজি কর মেডিকেল কলেজ সহ রাজ্যের সব সরকারি মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি চালাচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্যে রেসিডেন্ট ডাক্তাররাও কাজ করছেন না। ভারতে চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন শনিবার সকাল থেকে 24 ঘন্টার জন্য ধর্মঘট ডেকেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত সোমবার আরজি কর মেডিকেল কলেজে গিয়ে ঘোষণা করেছিলেন যে তার সরকার ঘটনায় ধৃতের দ্রুত বিচার চায় এবং তারা ফাঁসির দাবি জানাবে আদালতে। পরের দিনই অবশ্য কলকাতা হাইকোর্ট কলকাতা পুলিশের তদন্তের ওপরে ভরসা না রেখে কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে ওই চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত করতে নির্দেশ দেয়। এরই পরে বুধবার রাত থেকে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বহু জায়গায় লাখ লাখ মানুষ রাস্তায় নামতে শুরু করেন। দুটি স্লোগান ছিল তাদের মুখে, বিচার চাই আর রাতের রাস্তা দখল করো। মুখ্যমন্ত্রী আগেই বিচার এবং ফাঁসির দাবি তুলে থাকলেও ওই রাতের রাস্তা দখল কর্মসূচির পরে বৃহস্পতিবার তার দল 4 দিনের এক কর্মসূচি ঘোষণা করে। সেই অনুযায়ী শুক্রবার তৃণমূল কংগ্রেসের সহকর্মীদের নিয়ে ফাঁসির দাবিতে রাস্তায় নেমেছিলেন মমতা ব্যানার্জি। মিছিলের শেষে তিনি বলেন, ডিউটিতে যারা থাকেন প্রতি ঘন্টায় রোগী কেমন রয়েছেন দেখতে হয়। ডাক্তারদেরও অনেক কষ্ট করে কাজ করতে হয়, পুলিশের মতো। এটা নিয়ে রাজনীতি করতে নামলেন বলে আমাদের নামতে হলো। রাতের রাস্তা দখল করার মধ্যেই আরজি কর মেডিকেল কলেজে যে ভাঙচুর চলে সেটিকে রাম বাম অর্থাৎ বিজেপি এবং বামেদের কাজ বলে তিনি আবারও মন্তব্য করেছেন শুক্রবার। আবার শুক্রবার সকাল থেকে আরজি কর মেডিকেল কলেজের ধর্ষণ ও খুনের ঘটনার বিরুদ্ধে 12 ঘন্টার বন্ধ ডেকেছিল এসইউসিআই দলটি। তাদের ক্যাডাররা অনেক জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন, পুলিশের হাতে গ্রেপ্তারও হয়েছেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি আবার শুক্রবার কলকাতায় ধর্ণা অবস্থান, জেলায় জেলায় রাস্তা অবরোধ আর দুপুরে 2 ঘন্টার জন্য সামাজিক কর্মবিরতির ডাক দিয়েছিল। মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে এক মশাল মিছিল করার কথা ছিল মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে। তবে মিছিল শুরুর আগেই পুলিশ বিজেপি নেতাকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়ায় সেই মিছিল আর হয়নি। এর আগে কলকাতার শ্যামবাজারে বিজেপির ধর্ণা অবস্থান মঞ্চ পুলিশ ভেঙে দিয়েছিল। সেখান থেকেও বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বামদলগুলো মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি জানিয়ে বলেছে, দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। এর আগের বহুল আলোচিত গণধর্ষণ ও হত্যার মামলাগুলোতে মমতা ব্যানার্জি ছোট ঘটনা, বিচ্ছিন্ন ঘটনার মতো আর কি মন্তব্য করেছিলেন সেগুলো তুলে ধরছে বামদলগুলো। রাজনৈতিক বিশ্লেষক বিশ্বজিৎ ভট্টাচার্যের কথায় সাধারণ মানুষ একটা স্পষ্ট বার্তা দিয়েছে যে এনাফ ইজ এনাফ। তোমরা যদি নারী নিরাপত্তার ইস্যুতে শুধুই রাজনীতি করে যাও, তাহলে আমাদের ব্যবস্থা আমরাই করে নেয়ার ক্ষমতা রাখি। কলকাতার একজন পেশাজীবী ও সামাজিক মাধ্যমে সক্রিয় নারী সুজাতা ঘোষ বলছিলেন, রাজনৈতিক দলগুলো শুক্রবার পথে নামছে, কেউ ফাঁসি চাইছেন, কেউ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে তার বাড়ির দিকে মিছিল করছেন। অথচ বুধবারের আগে অর্থাৎ ওই মাঝরাতের জনসমুদ্র দেখার আগে কিন্তু এই সব রাজনৈতিক কর্মসূচিগুলো আমরা দেখতে পাইনি।
মাঝরাতের ওই লাখো মানুষের ভিড় দেখে এখন দলগুলোর মনে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে মানুষ যখন নেমে গেছে, আমরা যদি এখন না নামি তাহলে দলীয় সমর্থকরা প্রশ্ন তুলবে, তাই এখন তারা মাঠে নেমেছে, বলছিলেন সুজাতা ঘোষ। তার কথায় একটা পাবলিক পারসেপশন তৈরি হয়েছে আরজি করের ঘটনায় যে শুধু কি একজনই এই ঘটনায় জড়িত নাকি আরও কেউ আছে, তাদের কি আড়াল করা হচ্ছে। এই ধারণার বশবর্তী হয়ে ওই রাতের রাস্তা দখলে নেমে মানুষ বুঝিয়ে দিয়েছে যে রাজনৈতিক দল বা সরকারের ওপরে আর তারা ভরসা করতে পারছে না। সাধারণ মানুষের এই ধারণা নিয়ে শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার ভিনীত গোয়েল এক সংবাদ সম্মেলনে বলেন, বহু ধরনের গুজব ছড়ানো হচ্ছে আরজি করের ঘটনা নিয়ে, তারা আরও দোষীদের আড়াল করার চেষ্টা করছেন ইত্যাদি। যা সব বলা হচ্ছে বিষয়টা পুরোটাই তারা তদন্ত করে দেখছিলেন অত্যন্ত স্বচ্ছভাবে। আদালতের নির্দেশে এখন যখন সিবিআই তদন্ত করছে, তারাও খতিয়ে দেখতে পারে যে পুলিশ যখন তদন্ত করছিল তখন কোনো খামতি ছিল কিনা। গোয়েল আরও বলেন, বুধ বৃহস্পতিবার রাতে আরজি কর মেডিকেল কলেজে যে ভাঙচুর হয় সেই ঘটনায় এখনও তারা 25 জনকে গ্রেপ্তার করেছে মাত্র। ফেসবুকে সেই রাতের ভাঙচুরের ছবি দিয়ে হামলাকারীদের মুখ গোল করে চিহ্নিত করে কলকাতা পুলিশ সাধারণ মানুষের কাছে আর্জি জানাচ্ছে চিহ্নিত ব্যক্তিদের পরিচয় জানতে। সেই অনুযায়ী গ্রেপ্তারি চলছে। রাতের রাস্তা দখল করতে লাখ লাখ মানুষ যেভাবে নেমেছিলেন তা বিশ্লেষণ করতে গিয়ে কলামিস্ট শুভাশিস মৈত্রর মনে হয়েছে যে সাধারণ মানুষের অনেক কিছু বলার আছে যা তারা এতদিন বলতে পারছিলেন না। বোঝা যাচ্ছে মমতা ব্যানার্জির প্রশাসনের বিরুদ্ধে অনেক কিছু সম্ভবত বলতে চাইছেন সাধারণ মানুষ, তবে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপরেও তারা খুব একটা ভরসা করছেন না নিজেদের প্রতিনিধি হিসেবে। তাই নিজেরাই রাস্তায় নেমে পড়েছিলেন সেই রাতে, বলছিলেন তিনি। তার কথায় ওটা একটা অভূতপূর্ব প্রতিবাদ হয়েছিল। তবে রাজনৈতিক দলগুলোর ওপরে অদূর বা সুদূর ভবিষ্যতে এই রাস্তা দখল কতটা প্রভাব ফেলবে বা আদৌ ফেলবে কিনা, অথবা দলগুলো কি শিক্ষা নেবে, সেটা বলার সময় এখনও আসেনি। নারী আন্দোলনের কর্মী অধ্যাপিকা শাশ্বতী ঘোষ বলছিলেন, মুখ্যমন্ত্রী শুক্রবার ফাঁসির দাবিতে মিছিল করছেন, তবে দ্রুত বিচারের ব্যবস্থা করা তো তার হাতে, তার পুলিশের হাতেই ছিল। ব্যবস্থা তো তিনিই করতে পারতেন। এখন রাতের রাস্তা দখল কর্মসূচির পরে সব দলই সাধারণ মানুষের সেই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো। সেদিন অবশ্য অনেক রাজনৈতিক ব্যক্তি দলীয় পরিচয় ছাড়া যোগ দিয়েছিলেন, তবে ওই বিপুল জনসমাগম দেখে তাদের এখন মনে হচ্ছে যে আমরা দলীয়ভাবে কিছু করব না, পথে না নামলে তো কর্মীরা আমাদের কাছে প্রশ্ন তুলবে। শুক্রবার তারা সাধারণ মানুষের চাপে পড়ে মিছিল করতে বাধ্য হচ্ছেন, বলছিলেন শাশ্বতী ঘোষ। ওদিকে রাতের রাস্তা দখল কর্মসূচি বাস্তবায়নে যে অদলীয় ব্যক্তিরা কাজ করেছেন তারাও ভবিষ্যৎ পরিকল্পনা শুরু করেছেন। এখনও পর্যন্ত নির্দিষ্ট পরিকল্পনা ঘোষণা না করা হলেও বেশ কিছু সম্ভাবনা নিয়ে তারা ভাবনা চিন্তাও এবং আলোচনাও করছেন নিজেদের মধ্যেই। ভারতীয় চিকিৎসকরা শুক্রবার বলেছেন, তাদের এক সহকর্মীকে ধর্ষণের পর হত্যা করায় তারা দেশব্যাপী বিক্ষোভ ও ধর্মঘট আরও জোরদার করতে যাচ্ছে। এই নৃশংস হত্যাকাণ্ড, যা নারীর প্রতি সহিংসতার দীর্ঘস্থায়ী ইস্যুতে ক্ষোভ উস্কে দিয়েছে। গত 9 আগস্ট ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি সরকারি হাসপাতাল থেকে 31 বছর বয়সী ওই নারীর রক্তাক্ত ও বিভৎস লাশ উদ্ধার করা হয়। আর এ ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী প্রতিবাদ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নয়াদিল্লিতে সরকার পরিচালিত অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস AIIMS হাসপাতালের চিকিৎসক শুভ্রঙ্কর দত্ত বলেছেন, আমরা আমাদের সহকর্মীর বিচার দাবিতে আমাদের প্রতিবাদ জোরদার করছি। এমন নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বেশ কয়েকটি রাজ্যে সরকারি হাসপাতালে চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ করে দিয়েছেন। সরকারি এবং বেসরকারি উভয় ব্যবস্থায় একাধিক মেডিকেল ইউনিয়ন ধর্মঘট সমর্থন করেছে। এই হত্যাকাণ্ডের নিন্দা জানাতে বুধবার রাতভর কলকাতার রাস্তায় হাজার হাজার মিছিল করেছে এবং এর পাশাপাশি মধ্যরাতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস উদযাপনের শুরু হয়। এ ঘটনায় উত্তাল হয়েছে যথারীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এমনিভাবে গাজা যুদ্ধে ইসরায়েলি হত্যাযজ্ঞের বিরুদ্ধেও সারা বিশ্বের বিখ্যাত সব ইউনিভার্সিটিতেও শিক্ষার্থীরাই বিক্ষোভ প্রদর্শন করতে দেখেছি দেশে দেশে। বিশ্লেষকরা বলছেন, ছাত্ররাই যেন এখন শুধু স্ব দেশে নয়, বিশ্বের যে কোনো ইস্যুতে মানবাধিকার লঙ্ঘন হলে সাথে সাথেই প্রতিবাদে ফেটে পড়ছে দেশ, জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। দর্শক,
আজকের মতো শেষ করছি এখানেই। নিরাপদে থাকুন, যেখানেই অসঙ্গতি দেখবেন কথা বলে উঠুন। সবার মঙ্গল কামনায় বিদায়।